আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু, যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে অনেক 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 বেশি ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনারা কিন্তু এখন শুনছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM, এবং চলছে কিন্তু প্রতি মঙ্গলবারে ঠিক সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা। এবং প্রচেষ্টা নিয়ে কিন্তু আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমাদের সাথে কিন্তু রয়েছে আজকে চমৎকার 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 একজন অতিথি। তো যারা যারা এখন আমাদের সাথে টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন এবং যুক্ত হয়ে যান আমাদের সাথে। এর জন্য আপনাকে করতে হবে দুটি চমৎকার কাজ। প্রথমে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট মেসেজ অপশনে, যে লিখতে হবে RBP স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনের যত কথা আছে তা লিখে আমাদেরকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার আরও একটি চমৎকার মাধ্যম রয়েছে এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের ঠিক রাইট ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু অর্ণার আজকের স্পেশাল লাইভটি, যেখানে অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছে আমাদের সবার প্রিয় উজ্জ্বল ভাইয়া। ওকে, আমি কিন্তু আমাদের গেস্টের নাম রিভিল করে দিয়েছি, এবং আপনারা যারা যারা হলো এখনো যুক্ত নেই, কে কে এখনো যুক্ত হননি দ্রুত যুক্ত হয়েছেন, এবং যারা যারা যুক্ত হয়ে আছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে আছেন। আর বেশি দেরি না করে আমরা আমাদের আজকের অতিথির কাছে চলে যাব। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এবং প্রথমেই যদি আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদেরকে নিজের নাম পরিচয়টি একটু বলে দিতেন। আসসালামু আলাইকুম, আমি গোলাম আশরাফ খান উজ্জ্বল। আমি ইতিহাস প্রত্ন নিয়ে কাজ করি। আমি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। আমি দায়িত্ব পালন করছি। গত 15ই অক্টোবর বুধবার আমি এই দায়িত্বভার গ্রহণ করেছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা রেডিও বিক্রমপুর 99.2 FM দেখছেন এবং শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে, জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুভ সন্ধ্যা সবাইকে, ভালো থাকবেন। ভাইয়াকে অভিনন্দন যে ভাইয়া নবনির্বাচিত জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের সাধারণ সম্পাদক হয়েছে। তো ভাইয়া আসলে এই যে এটা তো বিশাল একটা দায়িত্বের জায়গা, তো আসলে প্রথমে অনুভূতিটা জানতে চাইবো যে কেমন লাগছে? আসলে অনুভূতি আমার ভয় ভয় লাগছে। এখানে যারা সাংস্কৃতিক চর্চা করেন মুন্সিগঞ্জে, সেখানে আমি অতি সাধারণ এবং অতি নগণ্য একজন মানুষ। আমার চেয়ে এখানে এমনও লোক রয়েছেন যার আমাদের সংগঠনে এমনও লোক রয়েছেন যার অন্তত 7, 8 কি 10টার মতো সোলো ক্যাসেট রয়েছেন। সুমন চৌধুরী, আমাদের এখানে অনেক সঙ্গীত শিল্পী আছেন, নাট্যকার আছেন, এখানে আছেন অনেক গুণী মানুষ। তাদের মাঝ থেকে তারা আমাকে যে দায়িত্বভার দিয়েছে, আমার অনুভূতি, আমি ভয়ে আছি। তাদের অনেকের পর্যায়ে আমি নই, কিন্তু আমি একজন কর্মী হিসেবে আমি নিজেকে দাবি করতে পারি। আমি কর্মী হিসেবে এই সংগঠনটিকে আমার যতক্ষণ আমার দায়িত্ব আছে আমি তা পালন করব শতভাগ, এবং এর জন্য আমার প্রত্যেক সদস্য এবং অভিভাবকদের আমি সার্বিক সহযোগিতা কামনা করছি। তো ভাইয়ের জন্য অবশ্যই অনেক 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 শুভ কামনা, এবং আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধু যারা রয়েছেন তাদেরকে জানিয়ে দিই, আপনারা কিন্তু এখন শুনছেন প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা, এবং স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে এই চমৎকার অনুষ্ঠানটি কিন্তু আমাদের প্রত্যেক মঙ্গলবারই হয়ে থাকে। তো যারা যারা আজকে এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, এবং যারা যারা টিউন করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আর দেরি না করে আমরা আবার আমাদের আজকে যে অতিথি রয়েছে অতিথির কাছে ফিরে যাব। তো ভাই, আপনাদের যে জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের আপনি যে সাধারণ সম্পাদক হলেন, তো এখন আসলে আপনার কাজের উদ্দেশ্যগুলো কি কি থাকবে? ধন্যবাদ আপনাকে অর্ণা। আমাদের আসলে কাজের পরিধি শুরু করেছি মাত্র। আমরা 1 মাস হয়নি, আমাদের 15 তারিখে আমাদের প্রথম সভা গেছে এবং ওই সভায় আমরা নির্বাচিত হয়েছি।
20টি সংগঠন আমাদের সাথে আছে। এর মধ্যে 19 সদস্য বিশিষ্ট আমাদের কমিটি হয়েছে। আমি সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব-উল আলম স্বপন মহোদয় সংগঠনের সভাপতির দায়িত্বে রয়েছেন। আমরা আগামী 1 নভেম্বর আমাদের একটি নির্বাহী কমিটি সভা ডেকেছি। সেখানে আমরা আমাদের পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা করব। তবে আপনি দেখেছেন বা আপনারা দেখেছেন, আমাদের দর্শকরা অবশ্যই, দর্শকদের অবহিতর জন্য আমি জানাতে পারি যে আমাদের প্রথম উদ্দেশ্য হবে ভয়, ডর, রাজনীতিমুক্ত এবং স্বচ্ছ এবং ভালো লোকদের প্ল্যাটফর্ম জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ। এখানে আমরা একটি ভালো মঞ্চ তৈরি করব, একটি প্ল্যাটফর্ম তৈরি করছি, এটা আমাদের চেষ্টা। আমাদের এখানে রাজনীতি, ধর্ম, বর্ণ সবকিছুকে পেরিয়ে পিছনে ফেলে আমরা এগিয়ে যাব মুন্সিগঞ্জের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, ব্যবসা, কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা মুন্সিগঞ্জের যারা কালচার করে, যারা নাটক করতে পারে, কবিতা আবৃত্তি করতে পারে, সাহিত্য করতে পারে, গান গাইতে পারে, তাদের জন্য আমরা একটা উন্মুক্ত মঞ্চ তৈরি করার চেষ্টায় আছি সকলের সহযোগিতায়। এই প্ল্যাটফর্মে আমার একটি আহ্বান থাকবে, রেডিও বিক্রমপুর 99.2 FM আমাদের সাথে থাকবে এবং তাদের সার্বিক সহযোগিতা। আমাদের তো প্রচারেরও প্রয়োজন আছে, তো সেখানে আমরা রেডিও বিক্রমপুরকে আমরা আমাদের পাশে চাই ইনশাল্লাহ। আর রেডিও বিক্রমপুর সবসময় সব ভালো কাজের জন্য মানে একনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছে সকলের পাশে থাকার জন্য। এবং যেই প্রশ্নটা আমি ভাইকে পরবর্তীতে করব, যে আমরা বিগত সময়ে আমরা যারা রয়েছি, আমরা আসলে কালচার থেকে বর্তমানে অনেকটা হয়তো দূরে সরে এসেছি। যদি আমরা নোটিস করে থাকি, যেমন বর্তমান প্রজন্মের যারা রয়েছে তারা কিন্তু কালচার থেকে অনেকটাই দূরে রয়েছে। প্রায় আমরা যদি 100% দিয়ে দেখি, তাহলে 10% হয়তো আমরা পাবো বর্তমান সময়ে যারা কালচারটাকে প্রাধান্য দেয়। এবং যারা আসলে প্রাধান্য দিচ্ছে না, এদের জন্য আসলে আপনাদের করণীয়টা কি থাকবে? কিভাবে আমরা কালচারটাকে আরো বিস্তার পর্যায়ে নিয়ে যেতে পারি? চমৎকার প্রশ্ন অন্য আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমি একজন কর্মী হিসেবে বলবো, আমাদের মুন্সিগঞ্জের প্রেক্ষাপটে আপনি দেখেন, মুন্সিগঞ্জ এক সময় বাংলাদেশের কালচারকে নেতৃত্ব দিয়েছে বলবো আমি। আপনি দেখেন, বাংলাদেশের প্রথম সবার যে চলচ্চিত্র বা সিনেমা, সেটা কিন্তু মুন্সিগঞ্জের ছেলে, লোহজংয়ের মসদ গায়ের ছেলে আব্দুল জব্বার খানের। আপনাদের কয়েকদিন আগে আপনাদের স্টুডিওতে এসেছিল বোধহয়, আমি যতটুকু জানি এসেছিল কিনা, সরি, আমাদের এখানে মুন্সিগঞ্জে এসেছিলেন প্রখ্যাত চলচ্চিত্রের যে সংলাপ রচয়িতা সটকু আহমেদ। তিনি কিন্তু এই মুন্সিগঞ্জ সদরের হাতিমারা বাড়ি তার, বা কাছাকাছি রামপাল ইউনিয়নের কোথাও তার বাড়ি। আসলে কি আমরা আমাদের যে গ্যাপটা, আমাদের প্রথম গ্যাপ হলো আমরা এখন মুঠোফোনে চলে গেছি। আমরা এখানে অনেক কিছু পাই। একটা সময় আমাদের বিনোদন ছিল মুন্সিগঞ্জের গণসদন হল, তারপরে আমাদের মুন্সিগঞ্জ শিল্পকলা, আমার গ্রামের বাড়ি কেওয়ার। আমরা এক সময় মঞ্চ তৈরি করেছি, বাঁশের মঞ্চ বা ডেকোরেটরের মঞ্চ, সেখানে নাটক করেছি। আপনারা জানেন আব্দুল ওয়াহেদ ঢালি, খোকা ঢালি, বাচ্চু ঢালি, অ্যাডভোকেট গোলাম মর্তুজা চৌধুরী রাজা, ওনারা মুন্সিগঞ্জে মঞ্চস্থ করেছে, নাটক করেছে, এমনকি তারা কেওয়ারে নাটক করেছে, চৌধুরী বাজারে নাটক করেছে, তারা রেডিও এবং টেলিভিশনের নাটক করেছে। ওতে একটা জায়গা থাকতে হয় আর ইচ্ছা, এই ইচ্ছাটা পারিবারিক। প্রথমত আপনি এখানে আসছেন, আপনার পরিবার আপনাকে সহযোগিতা করেছে, আপনার বাবা মা, আপনার পরিবার আপনাকে এই কাজটার জন্য সম্পৃক্ত করেছে, স্বাধীনতা দিয়েছে। আর মুন্সিগঞ্জের একটা, আমি নিজে একটা প্রবন্ধ লিখেছি, সাংবাদিকতাও করি যেহেতু, যে সেখানে মানে আশঙ্কাজনকভাবে মুন্সিগঞ্জে উচ্চশিক্ষার হার কমে গেছে। আর শিক্ষিত ছেলে মেয়েরাই সাহিত্য সংস্কৃতি করে। আজকে আপনি এই রেডিওর উপস্থাপক হচ্ছেন, এখানে তো অন্য একজন সাধারণ মানুষ করবে না। আপনি শিক্ষিত মানুষ, আপনি শিক্ষা এবং উচ্চারণ, ভয়েস, এগুলোর একটা বিষয় আছে। তো এটার জন্য আমাদের একটি ওয়ার্কশপের প্রয়োজন, ওয়ার্কশপ প্রয়োজন আছে। তা না হলে আমরা আসলে আগাতে পারবো না। ট্রেনিং এর ব্যবস্থার প্রয়োজন আছে। আমাদের মঞ্চ তৈরি করতে হবে। সংস্কৃতি শুধু আমরা নাটক না, সংস্কৃতি মানে কবিতা না,
সংস্কৃতি শুধু বংশী বাজাবো বাঁশি বাজাবো তা না, এগুলো সকল কিছুর সমন্বয় আমাদের সংস্কৃতি। চলা ফেরা, আমাদের খাবার, আমাদের ঐতিহ্য ইতিহাস, আমাদের ধর্ম কর্ম সব নিয়ে আমাদের সংস্কৃতি। আমরা এই সংস্কৃতিগুলোকে উদার রাজনীতি মুক্ত যদি রাখতে পারি, তাহলে মুন্সিগঞ্জের সংস্কৃতি সে আগের পর্যায়ে চলে আসবে বলে আমি বিশ্বাস করি। আমরাও সেই আশা রাখবো, কেননা আসলে এই সংস্কৃতির সাথে মানে সাংস্কৃতিক যেই ব্যাপারটা রয়েছে এগুলোর মধ্যে আসলে আমরা যুক্ত হওয়ার মতো আমরা কালচারটাকে আরো ভালোভাবে জানতে পারি এবং এর মধ্যে থেকে আরো নতুন নতুন কিছু সৃজনশীলতাও তৈরি হয়। যেমন সবাই যে পড়াশোনা করেই জীবনে সাফল্য কুড়িয়ে আনবে ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। কেউ নাচের মাধ্যমে, কেউ গানের মাধ্যমে, কেউ কবিতা আবৃত্তির মাধ্যমে, কেউ হয়তো অভিনয়ের মাধ্যমে, কোনো না কোনো একটা মাধ্যমে হয়তোবা তার সৃজনশীলতা রয়েছে। এবং আমরা যদি পরিবার থেকে এই বিষয়টাতে আসলে সাপোর্ট না পাই, তাহলে আসলে কোনো ক্রমেই আমাদের এই দিকে আসাটা, এগিয়ে আসাটা সম্ভব না। হয়তো আমাদের সৃজনশীলতাটা হয়তো ওই বইয়ের ভাজেই হয়তো চাপা পড়ে থাকবে, সেটা হয়তো আর বই খুলে দেখার সৌভাগ্য সুযোগ কোনোটাই হয়তো হয়ে উঠবে না। তো এই জন্য বলবো সবকিছুর দিকেই যেন আমরা নিজেকে অ্যাটলিস্ট একটু সব দিকে যেন আমরা ছড়িয়ে ছিটিয়ে চলি। কেননা যেমন আমি কোনোদিন জানতাম না যে আমার এই ট্যালেন্টটা রয়েছে, বাট সামহাউ স্পেসিফিক্যালি আমি এক একটা জিনিস চেষ্টা করার মাধ্যমে আমি জানতে পেরেছি যে না, এই জিনিসটা আমি করতে পারবো। যেমন আমার সামনে যদি এখানে 1000-2 মানুষও রেখে দেয়, আমি তাদের সামনেও কথা বলতে পারবো। যেমন আগের সময় হলে হয়তো বা আমি ভাইয়ের সাথে নিজ ইচ্ছায় নিজে যে কথা বলতাম না, যে না ভাইয়া কি ভাববে, কি মনে করবে, বাট এখন দূর থেকে দেখলেও আমি ভাইয়াকে ডাক দিয়ে বলবো যে ভাইয়া কি অবস্থা, কেমন আছো, দিনকাল কেমন যাচ্ছে। তো ব্যাপারটা এরকমই। এবং এইসব কিছু করার মাধ্যমে শুধুই যে মানে আপনার মানে একটা বাহ্যিক একটা লাভ হবে ব্যাপারটা মোটেও এমন না। আপনি যদি আপনার পড়ালেখার কথাও চিন্তা করেন, সেই দিকেও আপনি লাভবান হবেন। যেমন আমরা বর্তমানে জানি, আমরা যখন ভার্সিটি বা কলেজে উঠি তখন কালচারাল যে ফেজটা আসে আমাদের লাইফে, তখনও কিন্তু আমাদের নাচ গান বা কোনো অ্যাক্টিং মডেলিং যেটাই বলেন না কেন প্রয়োজন কিন্তু পড়ে। এবং এর বাইরে যেও আমরা যখন ভাইভাতে যাই, তখন কিন্তু আমরা ভাইভা বোর্ডে ভাইয়া কথা বলার সাহসটুকুই কিন্তু জুড়ে উঠতে পারি না। তো আমাদের মুন্সিগঞ্জের বাচ্চাদের মানে বর্তমান যে বাচ্চারা রয়েছে, এদের মধ্যে কিন্তু এই যে এইসব বিষয়ের প্রতি অনেক অনীহাটা রয়েছে। তো এর জন্য আসলে আমাদের জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ কি কি পদক্ষেপ নেবে, কোনো প্ল্যানিং কি রয়েছে? ধন্যবাদ আপনাকে অর্ণা, যে আমাদের অবশ্যই প্ল্যানিং আছে। আপনাকে আমি বলেছি, দর্শকদেরকেও আমি জানিয়ে দিতে চাই যে আমরা চেষ্টায় আছি ওয়ার্কশপ করব, এবং আমাদের যে অভিভাবকরা আছেন, যেমন আমি সাংবাদিকতা করি, আমি সংস্কৃতি করি, যে দেখা গেছে আমার সন্তানকে আমি আনছি না। আমি কবিতা লিখি, আমার সন্তানকে আমি কবিতা লিখতে বারণ করছি, কিন্তু কেন? এটারও তো একটি নেগেটিভ সাইড। কেন আমি করছি না কেন? প্রথমত আমি এটা থেকে সাফল্য পাচ্ছি না। প্রথমত আমার অর্থনৈতিক দৈন্যদশা থাকতে পারে। আপনি দেখবেন আজকে পত্রিকাগুলোতে এসেছে, জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ গতকাল এক অসচ্ছল কণ্ঠশিল্পীকে আর্থিক সহযোগিতা বা অনুদান দিয়েছে। আমি অনুদান বলবো না, আর্থিক সহযোগিতা দিয়েছে। আমরা হয়তো এটা সামান্য করেছি, তার পক্ষে তার যতটা প্রয়োজন আমরা সেটা দিতে পারিনি, কিন্তু আমরা চেষ্টা করেছি। আমি 15 দিন 14 দিনের মধ্যে আমি যে কাজটা করেছি, সেটা যদি ধরেন জেলা প্রশাসন করে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি করে, সাংস্কৃতিক মন্ত্রণালয় করে, তারা করছে, কিন্তু আমরা গতানুগতিক আমি একটা অ্যাপ্লিকেশন করছি, ওটা যাচাই বাছাই না, এখানে একটা অ্যাপ্লিকেশন করছি, আমার ওই কিছু সংগঠনকে আমি দিচ্ছি, কিন্তু সরকারের পক্ষে সম্ভব নয় যে রুরাল পর্যায়ে, তৃণমূল পর্যায়ে এসে দেখা। সেখানে আমরা জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ, আমরা অন্তত আমাদের যে সীমাবদ্ধতা আছে, অবশ্যই সীমাবদ্ধতা আছে, সেখান থেকে আমরা প্রথমত আমরা মুন্সিগঞ্জ শহরকে বেছে নেব এবং সেখানে আমরা চেষ্টা করব, এবং তাদের আমাদের যারা সংস্কৃতি করে অন্যান্য সংগঠন তাদের সাথেও কথা বলবো যে আমরা আসেন বসে আমাদের যে অন্তরাটা মুন্সিগঞ্জে, কেন আমাদের টেলিসামাদ বের হচ্ছে না, কেন আমাদের আলাউদ্দিন আলী আসছে না, কেন ফেরদৌস ওয়াহিদ হচ্ছে না,
কেন আরেকজন ইতিহাসবিদ ডক্টর নলিনীকান্ত ভট্টশালী হচ্ছে না, কেন যোগেন্দ্রনাথ গুপ্ত বেরোচ্ছে না, সেটা আমরা একটু আলোচনা করতে পারি, আমরা কনসাল্ট করতে পারি। আলোচনা করলে অনেক কিছু বেরিয়ে আসে। আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি, এই প্রশ্নগুলি কিন্তু আমাকে এর আগে করেনি। তো আমরা চেষ্টা করব, আমরা জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ অন্তত তার যে সদস্যরা আছে এবং আমাদের সাথে যারা কাজ করতে চায়, সে যে সংগঠনের হোক, আমি বলেছি যে সে যে দল, মত, ধর্ম, বর্ণেরই হোক, আমরা তাদেরকে স্পেস দেব, তাদেরকে আমরা প্ল্যাটফর্ম দেব, তাদেরকে আমরা কাজ করার সহযোগিতা করব এবং আমরা ফিনান্সিয়ালি যতটুকু সম্ভব আমরা সেটা করব। একটি মঞ্চ তৈরি করতে ফিনান্স আগে প্রয়োজন। আপনি মঞ্চ তৈরি করবেন, শিল্পকলা গেলেন, আপনি সরকারকে সেখানে ভাড়া দিতে হবে, আমরা সেখানে সহযোগিতা করব। আমরা একজন নাটক করবে, আমরা সেখানে কস্টিউমের জন্য সহযোগিতা করব। যদি কেউ দেশের বাইরে যেতে চায়, আমরা সেখানেও আমাদের সাধ্য মতো সহযোগিতা করব। এখানে যারা সংস্কৃতি করতে আসবে তাদেরকে আমরা সহযোগিতা করব। আর কিছু না পারি, অন্তত একটা সিঙ্গারা তো খাওয়াতে পারবো, এক গ্লাস পানি খাওয়াতে পারবো, এক কাপ চা খাওয়াতে পারবো, আমি আপনাকে উৎসাহ দিতে পারবো। তো আমরা চেষ্টা করব যে আমাদের মুন্সিগঞ্জের সংস্কৃতিকে অন্তত আমাদের অবস্থান থেকে আমরা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং এর জন্য আমাদের যারা ধনাঢ্য আছে তাদেরও এগিয়ে আসার প্রয়োজন আছে। অনেকে, আপনাকে আরেকটু বলে রাখি, অনেক আছেন বাংলাদেশে, অনেক শিল্পী আছেন, তারা জানেনও না যে আমার একটা প্ল্যাটফর্ম দরকার। অর্থাৎ আমি আমার একটা কথা বলি, আমার গ্রামের এক ছেলে ভালো বয়াতি গান গাইত, অর্থাৎ গ্রামীণ গান গাইত। তো তাকে নিয়ে আমার একটা সংগঠন, গ্রামের সংগঠন, আমি যখন তাকে ব্রেক দিলাম, পরবর্তীতে সে এখন ন্যাশনালি কাজ করতেছে। আজকে জানেন আমার গ্রামের এক ছেলে আজকে সে বাংলাদেশ ক্রিকেটের একজন আম্পায়ার। সে তো তার ইচ্ছা শক্তিতে, তার পারিবারিক সহযোগিতায় চলে আসছে। তো আমাদের নাটকেও মুন্সিগঞ্জ, আমার ওই অজ পাড়াগা কেওয়ারের অনেকে বড় বড় নাটক করছে। আপনি শামসুদ্দিন খান হিরোকে বলতে পারেন, আমাদের মুন্সিগঞ্জে অনেকে আছে, বাবু ভাই আছেন, বাংলাদেশের টেলিভিশনের ইকরাম ভাই আছেন, যিনি নিউজ বিভাগের প্রযোজক আছেন অনেকে, কিন্তু আসলে তাদের সাথে তারাও ব্যস্ততায় থাকে, তাদের সাথে যোগাযোগ হয় না। এদের সবকে আমি মুন্সিগঞ্জে এসে গেলে শুক্রবারে, আমরা অনেকেই জানি না, হয়তো ফেসবুকে দেখেছি। কিন্তু আমাদের যারা আছে, ধরেন রেডিও বিক্রমপুরেও যদি তাকে নিয়ে আসা হতো, তিনি 2 মিনিট কথা বললে অসংখ্য শ্রোতা জানতে পারত। আমাদের আলাউদ্দিন আলী, আমাদের ফেরদৌস ওয়াহিদ, আমাদের অনেকে আছে, কিন্তু আমরা আসলে সমন্বয়ের অভাব। আমাদের ইমদাদুল হক মিলন যেমন আছেন, আমাদের রাবেয়া খাতুন আছেন, আমাদের সিরাজুল ইসলাম আছেন, আবার ঠিক সেভাবে আমিও আছি, অনু আছে, সুমন আছে, আমাদের রমজান মাহমুদ আছে, তাহের মাহমুদ আছেন তো। কিন্তু আমাদেরকে আজকে যেমন আমাকে কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সেটা হলো রেডিও বিক্রমপুর। এরকম যদি আরো প্ল্যাটফর্ম থাকে, আমরা সেই প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টায় আছি, যে আমরা আমাদের সাহিত্য, সংস্কৃতি, নাটক, সঙ্গীত, আমাদের তবলা, ঢোল, আমাদের গিটার, একতারা, দোতারা, আমরা চেষ্টা করব সবাইকে একটু কাছে নিয়ে যেতে এবং তাদের কাছে আমরা যাব, এই চেষ্টা থাকবে আমাদের। না, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, সবকিছুর জন্য শুভকামনা। তো ভাইয়ার কাছে আমার পরবর্তী যে প্রশ্নটি থাকবে, যেমন এটা আসলে আমার করা প্রশ্ন থাকবে ভাইয়ার কাছে, যে আমরা যখন ছোট ছিলাম, আমরা প্রায় সময়, মানে প্রায় সময় বলতে গেলে প্রায় সময়, প্রতি সপ্তাহেই আমরা বিভিন্ন ধরনের মঞ্চ অভিনয় বা নাটক দেখতে পারতাম, যেটা কিছুদিন আগেও মামা করায় হয়তো আমি গিয়েছিলাম যে না, নিজের মানুষ করতেছে দেখবো। বাট এখনো হয়, আমি বলতেছি না হয় না, কিন্তু আগের পরিমাণে তো হয় না। এটার কারণ কি? আমি বললাম, মানে ওই জিনিসটাকে অনেক বেশি মিস করি, কারণ সবাই মিলে দেখতে যেতাম। একটা সময় ধরেন যে সমস্যাটা আমার যেটা মনে হয়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ব্যক্তিগত অভিব্যক্তি, যে আমাদের একটা সময় বিনোদনের জায়গা খুব কম ছিল। সিনেমা হল, যাত্রাপালা, নাটক মঞ্চস্থ, এটাই, বা পালা গান, বয়াতি গান, কোন রসের মাজারে, এই গানগুলো আমরা শুনতে যেতাম। এখন আমরা আমাদের মুঠোফোনে, মোবাইলে সার্চ দিলে আমরা লালন, হাসন রাজা, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আমরা ভাটিয়ালি, মুর্শিদি গানগুলি এখানে পেয়ে যাই, ঘরে বসে বসে। এটা একটা আইসামি পেয়ে গেছে, এটা আমার মনে হয়েছে। কিন্তু তবু ভাইয়া, আমরা যদি
আসর বসিয়ে গান গাই, ওইটার মজা অন্যরকম। হ্যাঁ, আর এটা নিশ্চয়ই মুঠোফোনে একটা, সরাসরি, মজা অন্যরকম। যেটা দেখা সরাসরি আর আমি টিভি স্ক্রিনে দেখলাম সেটা আলাদা। আপনি ওটার তো সরাসরি আমি দেখছি, আমার মঞ্চ নাটকে একজন পারফর্ম করছে, একজন সরাসরি গান করছে, সেটা তো চমৎকার। আমার চমৎকার অভিব্যক্তি আসে তখন। কারণ প্রথমত আমরা বেশি বাণিজ্যিক হয়ে গেছে আমার মনে হয়েছে, অথবা আমাদের ডোনার অর্থাৎ যারা ফিনান্সিয়াল সহযোগিতা করবে তারা করছে না। এই দুইটা আমি সংগঠন করি, আমি সংগঠন করতে গিয়ে দেখেছি যে আমার একটা প্রোগ্রাম মঞ্চস্থ করতে, ছোটখাটো একটা প্রোগ্রাম, আমি 1 ঘন্টার একটা প্রোগ্রাম মঞ্চস্থ করতে হলে আমার অন্তত 20,000 টাকার প্রয়োজন হয়, কিন্তু সেখানে আমাকে তো এই 20,000 টাকা একজন ডোনেট করছে না। এক সময় চাল ছিল, আমার সময় আমি দেখেছি 2 টাকা কেজি বা সের, ওই সময় সের ছিল, এখন সেই চাল 60, 70, 80 টাকা কেজিতে এসেছে। ফিনান্সিয়াল একটা বিষয় আছে। আর এখন আমার আরেকটু যেটা, আমাদের যারা নাটক লিখেন, গান লিখেন, আমরা যারা সাহিত্য চর্চা করছি, আমার মনে হয়েছে যে আমরা আমাদের দেশপ্রেম, মাটির কথা, এটা আমরা একটু কম দিই। আমার মনে হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই কথাটা একান্তই আমার কথা, আমার মনে হয়েছে, আমার যদি ছন্দ, আমি কিছুক্ষণ আগে একটা ছড়া পড়তেছিলাম, এটা সত্যেন্দ্রনাথের লেখা, আমাদের মুন্সিগঞ্জের বিশিষ্ট লোক, 1000 বছরের বিশিষ্ট লোক অতীশ দীপঙ্করকে নিয়ে। বাঙালি অতীশ, শিল্লঙ্ঘিল গিরি, তুষারে ভয়ঙ্কর, জালিল জ্ঞানের দ্বীপ, তিব্বতে বাঙালি দীপঙ্কর। আসলে এই কথা সেই কবে আমি ক্লাস 5-এ পড়েছি, এখনো মনে আছে। হয়তো আমরা যারা সাহিত্য করি, যারা নাটক লিখি, যারা গান লিখি, হয়তো দর্শকদের ওইভাবে আকৃষ্ট করতে পারি না। এটা এটা আমার ব্যর্থতা, আমাদের বলবো না, আমার ব্যর্থতা যে আমরা ওইভাবে ডাকতে পারছি না। তবে আমার চেষ্টা থাকবে, আমি আমার গ্রামের কথা, আমার শহরের কথা, আমার শহরের ঐতিহ্যের কথা, আমার মাটির কথা, আমার দেশের কথা এবং দেশাত্মবোধের কথা লিখব। তাহলে হয়তোবা আবার আপনার ছোট বয়সে ফিরে যেতে পারবো। আমি গলুয়া দেখি না, আমার কেওয়ারে গলুয়া হতো, চৌধুরী বাজারে গলুয়া হতো, চাপাতলিতেই গলুয়া হতো, যেটাকে আমরা এখন বৈশাখী মেলায় শুধু পান্তা ভাত আর ইলিশ খাই। আসলে সেটা তো না, বাঙালির কালচার তো এটা না, বাংলাদেশের কালচার এটা না। আমার বাঁশি বাজাবো, বাঁশি কিনবো, মাটির পুতুল কিনবো, হাড়ি কিনবো, খই কিনবো, উকড়া কিনবো, মুড়ি কিনবো, জিলাপি কিনবো, ওই যে সারি সারি করে বসবে সেটা কিনবো, আমি গান কিনবো। মুন্সিগঞ্জে এখন তো দোষণ মেলা হয় না, কেন হয় না সেটা আমারও জানা নেই, আপনারও জানা নেই, রেডিও বিক্রমপুরেরও জানা নেই, কিন্তু হচ্ছে না। কিন্তু হলে আবার যে মারামারি হয়ে যায়, স্টেপ হয়, পেট ফাড়া হয়, গুলি হয়, মারামারি হয়, সেজন্য প্রশাসনও দিতে চায় না। আসলে আমাকে হয়তো বলতে হতে পারে, খুবই মূল্যবান কিছু সত্য কথা, যে আমি এটা বলি অনেক সময়, আবার তোরা মানুষ হ, আমাকে হয়তো আবার মানুষ হতে হবে। আমরা যদি আবার কালচারে ফিরে যাই, আমাদের দেশীয় কালচারে, আমরা অবশ্যই মিক্সড থাকতেই পারে, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের দেশেই, নজরুল আমাদের দেশেরই, হাসন রাজা আমাদের দেশেরই, আমরাও আমাদের দেশের কথা যদি বলি তাহলে মনে হয় আরো ভালো হবে, এই ধারাটা গ্যাপ হতো না, এটা আমার বিশ্বাস। এটা আমার কথা বললাম, আমি সার্বজনীন কথা বলিনি, দর্শকরা অন্যভাবে নেবেন না, আমি আমার কথা বললাম, আমার সেই কথা, খান আতার সেই কথা, আবার তোরা মানুষও না হয়ে আবার আমরা মানুষ হই, বা আবার আমি মানুষ হই, এই কথাটাই বলা উচিত মনে হয়। আমরা অবশ্যই দর্শকদের টানা প্রয়োজন। আমি আমার আরেকটা কথা আপনার সাথে শেয়ার করি, আমি বরিশালে 30 টাকা টিকেটে নাটক দেখেছি, আর মুন্সিগঞ্জে ফ্রি নাটক দেখি। আমি সিলেটে 50 টাকা টিকেটে নাটক দেখেছি, মঞ্চ নাটক, মুন্সিগঞ্জে ফ্রি নাটক দেখি। আসলে কেন এমন হচ্ছে মুন্সিগঞ্জে আমি জানি না, তবে শুধু শিল্পকলা নির্ভর নয়, ওই যে বললাম কেওয়ার, চাম্পাতলি, পঞ্চসার, শ্রীনগর, ভাগ্যকুল, লোহজং, মাওয়া, এই এলাকাগুলিতে, সিরাজদি খান, শেখেরনগর, এই এলাকাগুলিতে যদি সাহিত্য সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া হয়, শুধু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে নয়, তাহলে আমাদের
সাহিত্য সংস্কৃতি, মুন্সিগঞ্জের সাহিত্য সংস্কৃতি শিল্প অনেক এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। এবং এটার জন্য প্রশাসনের সাথে সাথে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তাদেরও এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আমি আগেই বলেছি, আমার এই কথাটা যদিও সত্য, সেটা আমার একান্তই আমার কথা, কারো কথা না। আমার কথায় যদি কেউ ব্যথিত হয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে, চমৎকারভাবে গুছিয়ে বলেছেন। তো আমি যদি এখানে ভাইয়া আরেকটু বলি, যে ভাইয়া যে কথাগুলো বললেন যে ডেফিনেটলি আমাদেরকে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে হবে, মানে একেবারেই কিন্তু আমাদেরকে তৃণমূলে যে কাজগুলো করতে হবে, কেননা এবং অবশ্যই সকলকে এগিয়ে আসতে হবে, সকল শ্রেণীর সকল পেশার মানুষকে। যেমন আগে আগে কি হতো, এই জিনিসটা আমি শুনেছি, আমি কখনো দেখিনি, কিন্তু আগে যেমন নাটক হলে একটা রিক্সাওয়ালা মামা পর্যন্ত দেখার জন্য মানে সে উদ্গ্রীব হয়ে উঠতো যে না আমাকে দেখতে হবে। কিন্তু এখন সবার হাতেই একটা স্মার্ট ডিভাইস থাকার কারণে আমরা সবকিছু অ্যাভেলেবেল পাচ্ছি। এর জন্য আমি জানি না কেমন যেন হয়ে যাচ্ছে। যেমন আমি যদি একটু আগের মানুষগুলোকে দেখি, তারা খুব কর্মঠ ছিল এবং যার কারণে তারা এখনো খুব বেশি স্ট্রং, কিন্তু আমাদের যে যারা রয়েছে তাদেরকে দেখা যায় 20-22 বছর কি 25 বছর বয়সে গেলেই হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, চোখে ব্যথা, ইভেন আমাদের যে হাত আছে হাতের এই আঙুলটাতে ব্যথা। আমি মানে একদম ম্যাক্সিমাম অনেককেই দেখেছি, দেখ আমরা ফোনটা যখন ধরি আমাদের ফোনটাতে এইভাবে ধরতে হয়, হাতের এই আঙুলটাতে ভর পড়ে, তো আঙুলটা না একসময় মানে বাঁকা হয়ে যায় এরকম। তো যার কারণে হয় কি মানে এই আঙুলটা একসময় যে নড়বড় হয়ে যায়। মানে আমাদের ডেফিনেটলি সুযোগ সুবিধা সবকিছুতেই রয়েছে, যেমন পজিটিভ সাইড রয়েছে তেমন নেগেটিভ সাইডও রয়েছে। তো আমরা যদি সেই মানে ইতিবাচক জিনিসটাকে কি যদি আয়ত্ত করতে পারি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যখন বিষয়টা আমরা নেতিবাচক জিনিসগুলো নিজেদের মধ্যে নিয়ে ফেলি তখন আসলে সেটা আমাদের জন্যই খুব বেশি ক্ষতিকর হয়ে ওঠে। তো ভাইয়ার আসলে কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় যে এই স্মার্ট ডিভাইসটাই কি আমাদের সংস্কৃতি থেকে দূরে সরিয়ে নেওয়ার একমাত্র উপায়? আসলে আমি শুধু মোবাইল ডিভাইসকে দায়ী করব না, আমি তো নাটক দেখি, ঝড় বৃষ্টি হলে আমি নাটক দেখি। তবে আমার যেটা মনে হচ্ছে আমরা চার দেয়ালে আবদ্ধ হয়ে গেছি। আমাদের যদি মঞ্চটা আপনি দেখবেন, শহীদ মিনারে যখন একটা নাটক হয়, মুন্সিগঞ্জ শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে, তখন দর্শক কিন্তু অনেক বেশি হয়, দাঁড়িয়ে থাকে দেখে। গান হয়, যে কমন গানটা হয় তখন সেই কমন শিল্পীকে তারা মনে রাখে যে অমুক এই গানটা গাইছে। হ্যাঁ, তো আমরা ভিতরে চলে গেছি। এটা একটাই যে আমরা নিরাপত্তার জন্য হতে পারে, বা আমরা এবং স্পেসটাও সত্যি খুবই ছোট। যেমন আমি যদি বলি, কিছুদিন আগে যখন মামার নাটকের পরে আরেকটা নাটক যখন হচ্ছিল, আমরা গেলাম দেখার জন্য। মানে প্রায় সময় যখন দেখি নাটক হয় যাওয়ার মানে হয়তো অ্যানাউন্সিংটা আমাদের সবার পর্যন্ত যায় না, ওইরকম ভাবে মানে হয় না, কিন্তু যখন দেখলাম হচ্ছে তো ভিতরে গেলাম, যাওয়ার পর দাঁড়ানোর সুযোগ পাচ্ছি না যে দেখবো, মানে স্পেসটা ছোট হয়ে গেছে। তো আসলে আরো যে করার জন্য আমাদের বেরিয়ে আসতে হবে, অর্থাৎ ওপেন ফিল্ড দিতে হবে, আমাদের উন্মুক্ত জায়গায় করতে হবে। আমার কথাটাই বলি, একটা এটা মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে একটা প্রোগ্রাম হয়েছিল, তো আমাকে গান গাওয়ার মাঝখানে একটা কবিতা পড়ার জন্য বলল। অর্থাৎ আমি গানের সাথে কি কবিতা যায়, অর্থাৎ ওই জায়গায় তো আমি একজন কবি হিসাবে দেখছি আমি ওখানে মার খেয়ে যাচ্ছি। তো তারপর আমি ওখানে যে আগে দেখলাম যে এখানে দর্শক কেমন, তো তখন আমি একটা অটোমেটিক একটা রোমান্টিক কবিতা বাছাই করলাম, মহাদেব শাহর একটা কবিতা আমি পড়িয়ে ফেললাম। তো তখন একটা ওয়ান মোর শব্দ এলো, আমারও ভালো লাগলো, যদিও আমি পাঠ করি নাই পরবর্তীটা। তো আবার সেই দৈববাণী হোক, কি এমন হয়, কোথায় কেমন উলট পালট হয়ে যায়, একবার আমাকে বললে ভালোবাসি। এই কথাটা যেমন ইয়াংরা পছন্দ করে, আবার কিন্তু ঠিক এই কথাটা 80 বছরের বয়সের লোকও পছন্দ করে, আবার যেমন 18 বছরের বয়সের ছেলেমেয়েরা পছন্দ করে। ঠিক এই কমন কিছু শব্দ, কমন কিছু কবিতা আর ওপেন ফিল্ড দেন। তো যে কথা প্রসঙ্গে বলা, আমি যখন লঞ্চ ঘাট থেকে কাতারে আসবো, ওই রিক্সাওয়ালা আমার টাকা নেয় নাই, আমি বহুবার, তো সেটা ফ্রি হলেও
আমি তাকে বলছি তাহলে ভাই তুমি আমার এক কাপ চা খাও। তো তাকে আমি চা খাইয়েছি, যে বললো যে দাদা এই কবিতাটা খুব ভালো লাগছে। তো আজ আমরা মানুষের কাছে যেতে হবে, আর মানুষকে মানুষের জন্য লিখতে হবে। আপনি দেখবেন কেন এই আমাদের গত জুলাই আন্দোলনেও নজরুল প্রযোজ্য। কেন প্রযোজ্য? নজরুল মানুষের জন্য লিখেছে। বলবীর সহ খাঁচার ওই লৌহ কপাট যে কবিতাগুলো আছে এগুলো শক্তি যোগায়। অর্থাৎ আপনি যখন বিপ্লবের জন্য লিখবেন সেটাও থাকবে। অর্থাৎ একজন মানুষ সামাজিক এবং রাজনৈতিক জীব। আপনি মুসলমান হতে পারেন, হিন্দু হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, আপনি যে কোনো ধর্মের হতে পারেন, কিন্তু আপনি সামাজিক জীব। আপনার সমাজ এবং রাজনীতি নিয়ে চলতে হবে। তো আমাদের সংস্কৃতিগুলোকে যদি আমরা রাজনীতি মুক্ত রাখতে পারি, ভয় মুক্ত রাখতে পারি, এবং মেধা যদি আমরা ডেফিনেটলি নির্দিষ্ট করতে পারি যে সে মেধাবী, তাহলে আমাদের সংস্কৃতি, মুন্সিগঞ্জের সংস্কৃতি, বিক্রমপুরের সংস্কৃতি আবার আগের জায়গায় ফিরে আসবে। আবার আমরা বিশ্ব সভায় আবার আমরা আগের আসনে অধিষ্ঠিত হতে পারবো। আপনি দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর 200 বছর 150 বছর আগে ক্ষুদিত পাষাণ ছোট গল্প লিখলো, গল্প করছে আছে। সেই ক্ষুদিত পাষাণের যে কথক, সে বিক্রমপুরের ছেলে, ডক্টর অঘরনাথ চট্টোপাধ্যায়, মুন্সিগঞ্জের লোককে নিয়ে লিখলো। এটা তো আমাদের গর্ব। আমরা যারা সংস্কৃতি পরিবার কজনে জানি, অবশ্যই ক্ষুদিত পাষাণ পড়েছি, কিন্তু এটা যে মুন্সিগঞ্জের সরোজিনী নাইডুর বাবা সেটাও আমরা জানি না, অনেকেই জানি না। আজকে আমি এই প্রশ্নের আউটটা করে দিলাম রেডিও বিক্রমপুরের দর্শক শ্রোতাদের জন্য। এই যে কিছুক্ষণ আগে বললাম সত্যেন্দ্রনাথ দত্তের বাঙালি অতি শিলঙ্ঘিল গিরিশ, তুষারে ভয়ঙ্কর, জালির জ্ঞানীর দ্বীপ, তিব্বতে বাঙালি দীপঙ্কর। এই কথাটি কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা অতীশ দীপঙ্করকে নিয়ে লিখেছিলেন। আবার আমাদের টঙ্গিবাড়ির ছেলে, বিক্রমপুরের ছেলে, মুন্সিগঞ্জের ছেলে চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তার জন্য লিখলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। এই কথাটা কিন্তু মুন্সিগঞ্জের জন্যই লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। অতএব আপনি দেখেন মুন্সিগঞ্জের জন্য বড় বড় কবিরা, বড় বড় সাহিত্যিকরা সাহিত্য রচনা করেছে। তো সেই সকল সাহিত্যিকদের জন্য আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, কিন্তু তাদের কথা আমরা আলোচনায় আনি না। এটাও আমাদের ব্যর্থতা, এটাও আমাদের দুর্ভাগ্য যে আমরা অবশ্যই আমাদের কীর্তিমানদের কীর্তি কথা বলবো। আমরা কজনই বা জানি ডক্টর নলিনীকান্ত ভট্টশালী জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা? আমরা অনেকেই জানি না। সে মুন্সিগঞ্জের পাইকপাড়ার, অর্থাৎ টঙ্গিবাড়ি উপজেলার পাইকপাড়ার ছেলে, আমরা সেটাও অনেকেই জানি না। যোগেন্দ্রনাথ গুপ্তকে কজনই মনে রেখেছি। আমরা যারা সাহিত্য করি, সৈয়দ এমদাদ আলী টঙ্গিবাড়ির ছেলে, তাকেও তো আমরা মনে রাখি না। এই সদরের ইব্রাহিম খলিল, তাকেও আমরা মনে রাখি না। আমরা তো অতীত ভুলে গেছি। হয়তো এটা আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতাকে আমরা আবার নতুনভাবে জাগ্রত করব। এর জন্যই জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ তৈরি হয়েছে। আমাদের অতীত এবং ভবিষ্যতের এবং বর্তমানের এই তিনটাকে একসাথে আমরা গেঁথে নেব এবং শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, প্রৌঢ় যে যে অবস্থায় আছে সকলকে আমরা কাছে নিয়ে কাজ করব। নাট্যকার, নির্দেশক, বংশীবাদক, কণ্ঠশিল্পী, আমাদের তবলা, আমাদের একতারা, দোতারা, যে যেখানে আছে, যে যেই অবস্থানে আছে, যে যেটা পারদর্শী, তাদের নিয়ে কাজ করব। এটাই আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। বলেছি ভয়, ভীতি, ডর এবং সংস্কার, কুসংস্কার, এটাকে পিছনে ফেলে জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ তার প্ল্যাটফর্ম তৈরি করবে। এতে সকল বর্ণ, যে কোনো বর্ণের, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, সে যেই বর্ণেরই হোক, আমরা তাকে রেডিও বিক্রমপুরের মাধ্যমে আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের প্ল্যাটফর্মে। কিন্তু আপনার ক্রপটেট হবেন না, আপনি ফ্যাসিস্ট হবেন না, তাহলে আমাদের এই প্ল্যাটফর্মে আপনার অবস্থান রয়েছে। আপনি চলে আসবেন, আপনার নাটক আমরা মঞ্চস্থ করে দেব। আমাদের সভাপতি
অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপন সহ আমাদের সহসভাপতি একজন নাট্যকার মোহাম্মদ দুলাল হোসেন, আমাদের মঞ্চে রয়েছেন, আমাদের এই প্ল্যাটফর্মে রয়েছেন আবৃত্তি শিল্পী হোসনে আরা ঝুমুর, আমাদের মঞ্চে রয়েছেন সঙ্গীত শিল্পী সুমন চৌধুরী, আমাদের মুজিবুর রহমান বাবুল, আমাদের আছেন সালাউদ্দিন খান বাবুল, আমাদের নৃত্যশিল্পী রয়েছেন সুমি, মুন্না, আমাদের বংশীবাদক রয়েছেন তোফাজ্জল হোসেন শিহাব, আপনি আমাদের সবাই আছে, আমাদের আরো যারা আছেন তাদের জন্য আমাদের প্ল্যাটফর্ম রয়েছে, আবৃত্তি শিল্পী রয়েছেন, লেখক রয়েছেন এম আর লিটন, আমরা সবাইকে আমরা নিয়ে রেখেছি আমাদের এই প্ল্যাটফর্মে আছে। আরো যারা আছেন তাদের প্রতি অনেকেই বলেছেন আমাদের সাথে আসবেন, কাজ করবেন, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি আবারও বলেছি, কোনো দল নয়, কোনো রাজনীতি নয়, কোনো কুসংস্কার নয়, কোনো বাধা নয়, কোনো ভয় ভীতি কিছু নয়, আমরা কাজ করব। আমরা মুন্সিগঞ্জের সংস্কৃতির উন্নয়নে, মুন্সিগঞ্জের সাহিত্যের উন্নয়নে, মুন্সিগঞ্জের শিল্পের উন্নয়নে আমরা কাজ করব, একসাথে কাজ করতে চাই। সে যে যে প্ল্যাটফর্মে থাকুক, আসুন আমরা কাজ করি, আমাদের প্ল্যাটফর্মকে আমরা এগিয়ে নিয়ে যাব, আমরা সহযোগিতা করব আমাদের সাধ্য মতো, আমি বলেছি। এবং সকলকে যারা শুনছেন সকলকে বলবো যে আপনারাও আসুন। আপনি একটা কবিতা পাঠ করতে পারেন ভালো, আসুন আমাদের সাথে যোগাযোগ করুন, মুন টাওয়ারে আসুন, আমাদের অস্থায়ী কার্যালয় আসুন, আমরা সেখানে বলবো, আপনার কথা শুনবো। আমার তো কথা শুনতে সমস্যা নেই, আপনি বলবেন আমি শুনবো। আপনি যদি বলতে পারেন আমার শুনতে তো টাকা লাগবে না, আসুন। আপনি একটা গান গাইতে পারেন, আপনি শোনান, আমার তো ভালো লাগবে, আমার চিত্তে বিনোদন হবে। যদি কোনো কিছু না পারে এবং শিখতে চায়, অবশ্যই আমি আপনাকে বলেছি যে আমরা ওয়ার্কশপ দেব। আমরা আগামী শনিবার 1 তারিখ আমাদের মিটিং এর পরে আমরা একটা ওয়ার্কশপের ব্যবস্থা করব। এই ওয়ার্কশপে অর্থাৎ আমরা ওই যে বললাম আমাদের ঝুমুরা সেখানে মানে মাস্ট ইনক্লুড হতে চাই। আমি আপনাদের যে স্টেশন ম্যানেজার আছেন শিবলি ভাই, আমি তাকে অফার করেছি, আমি তাকে আহ্বান করেছি যে রেডিও বিক্রমপুর আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হবে। আমি এই আহ্বান জানাই এবং জানিয়ে গেছি, এবং এটার সাক্ষী রেডিও বিক্রমপুর 99.2 FM এর সকল দর্শক এবং যারা শুনছে তারা সাক্ষী রইল। আমি অ্যাজ এ জেনারেল সেক্রেটারি হিসেবে জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের রেডিও বিক্রমপুরকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, আমাদের সাথে সহযোগিতার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সবই অনুরোধ করছি। এবং আমাদের ফর্ম আছে, আপনারা যদি কাইন্ডলি আপনি ব্যক্তিগতভাবে ফর্ম পূরণ করতে পারেন এবং সংগঠনের আপনার প্রতিষ্ঠানের জন্য আপনি ফর্ম পূরণ করতে পারেন, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ। এবং আমরা অবশ্যই জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ থেকে অনেক 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 ভালো কিছুর প্রত্যাশা রাখি, যেহেতু এটা আবার নতুন করে আসছে। এবং ভাই আসলে আপনাদের মেয়াদকালটা আসলে কতটুকু? আসলে মেয়াদকাল তো কমিটির মেয়াদকাল 2 বছরের, কমিটির মেয়াদকাল 2 বছরের। আমি চেষ্টা করব, আমি মনে করি আমার চেয়ে যদি বেটার কেউ থাকে আমি তাকে আমার পথ ছেড়ে দেওয়ার জন্য সদা প্রস্তুত আছি। এবং আমি একজন সদস্য হিসেবে আমি এই সংগঠনের কাজ করে যেতে ইচ্ছুক। এবং আমাদের এই জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ, এখানে আমার যে অনেক অভিজ্ঞতা বললাম আপনাকে, এখানে অনেক কণ্ঠশিল্পী আছেন, আমাদের আইন বিশেষজ্ঞ আছেন, তারা গান করেন, এখানে খেলোয়াড় আছেন, এখানে সাংস্কৃতিক জীব আছেন, এখানে নাট্যকার আছেন, নির্দেশক আছেন, এখানে তবলিস্ট আছেন যারা তবলা বাজায়, অর্থাৎ যন্ত্রীর অনেক আছেন, আর্টিস্টও আছেন। আপনি আর্ট শিখতে চান সেটাও আছে। ভাইয়া প্রশ্ন করার কারণ হলো যে এই যে আপনাদের 2 বছরের একটা মেয়াদকাল, এবং এই 2 বছরে তো অনেক পরিকল্পনা রয়েছে, তো আপনাদের মানে মেইন যে ভিশন বা উদ্দেশ্য সেটা আসলে কি? আমাদের প্রথম, আমি আপনাকে বলেছি, আপনি বোধহয় খেয়াল করেছেন অবশ্যই, আমরা আমাদের মুন্সিগঞ্জ যে সুপ্ত, যে আমি বলবো শেষ হয়ে গেছে বা পিছিয়ে পড়েছি সেটা না, আমরা একটু ঘুমিয়ে আছি, এই ঘুমটাকে জাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা ঘুম থেকে, আমি আপনাকে জোরে এই উঠোস না কেন এটা না বলে বলবো এই ওঠো, বা ওই গানের মতো ডাকে পাখি খোলো আখি, দেখো সোনালি আকাশ বহে ভোরেরও বাতাস। আমরা আপনাকে ডাকবো মোলায়েম সুরে,
আমরা আপনাকে ধমকে শুনে নয়, আমরা ডাকবো আপনাকে চলে আসুন, এসো, ওই কোনঠে আছো বাহে, আমরা ওইভাবে তিস্তা পাড়ের কথা বলবো, আমরা ধলেশ্বরীর কথা বলবো, আমরা পদ্মার কথা বলবো, পদ্মার ভাঙনের কথা বলবো, আবার পদ্মা গড়ার কথাও বলবো, আবার পদ্মার ইলিশের কথাও বলবো, মেঘনার কথা বলবো, সাতনলের ইলিশের কথা বলবো, ধলেশ্বরীর কথা বলবো, ধলেশ্বরীকে আবার বাঁচানোর কথাও বলবো, আমরা শীতলক্ষার কথা বলবো, বুড়িগঙ্গার কথা বলবো, আমরা ইছামতির কথা বলবো, আমরা পোড়াগঙ্গার কথা বলবো, আমরা যত নদী আছে রজত রেখা, কাজল রেখা, সব কথা বলবো, কবিতা, গানে। আমরা চাই আমাদের সাথে যারা আমাদের সংগঠনের বাইরে আছেন তাদের সাথে আমরা কাজ করব। আমি বারবার বলছি অ্যাজ এ সেক্রেটারি হিসেবে যে আমরা সবার সাথে কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আমরা গতকাল জেলা প্রশাসক মুন্সিগঞ্জের সাথে কথা বলেছি, পুলিশ সুপারের সাথেও কথা বলেছি। আমরা কাজ করতে চাই এবং তাদের সহযোগিতাও চাই, একথাও বলে এসেছি। আমাদের সভাপতি মহোদয় অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম স্বপন মহোদয়, তিনিও একথাও বলেছেন যে আমরা কাজ করতে চাই। মুন্সিগঞ্জের শিল্প, সাহিত্য, সংস্কৃতির উন্নয়নের পাশাপাশি মুন্সিগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মুন্সিগঞ্জের মেট্রো রেলের উন্নয়ন, মুন্সিগঞ্জের যে মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন, মুন্সিগঞ্জে একটি বিশ্ববিদ্যালয়ের জন্য আমি বেশ কয়েক বছর যাবৎ লেখালেখি করছি বিভিন্ন পত্র পত্রিকায়। আমাদের একটি বিশ্ববিদ্যালয়, একটি গণবিশ্ববিদ্যালয়, অর্থাৎ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জের 18 লাখ জনগণের জন্য এই চাহিদা আছে। আমি রেডিও বিক্রমপুরের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, মুন্সিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালটা যেন শীঘ্রই কাজ শুরু হয়, সেই সাথে মুন্সিগঞ্জে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যেন পদক্ষেপ নেওয়া হয়। তাহলে আমাদের শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি আরো এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। তো আমরা অনেকক্ষণ ধরেই কিন্তু কথা বলছি, আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। এতক্ষণ ধরে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং চলছে কিন্তু প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা। এবং প্রচেষ্টা নিয়ে কিন্তু সাথে রয়েছে আমাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং অতিথি হিসেবে আমাদের সাথে কিন্তু আজকে যুক্ত রয়েছে আমাদের সকলের প্রিয় উজ্জ্বল ভাইয়া। তো আমরা দেরি না করে ভাই একটু কমেন্ট সেকশনে যাই। দেখতে পাচ্ছি প্রথমে আমাদের সাথে রয়েছে নাজমিন আফ্রিদি আপু। আপু বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো এবং কোথা থেকে শুনছি একটু জানিয়ে দাও। রয়েছে নীল আকাশের তারা, অসংখ্য ধন্যবাদ। রয়েছে আমাদের সাথে সাইফুল্লাহ ভুইয়া, কে এম সাইফুল্লাহ ভুইয়া, বলছে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি মুন্সিগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটকে। মুন্সিগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটকে আশা করছি মুন্সিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন আগের মতো ঝলমলে হয়ে উঠবে। অবশ্যই আপনাকে ধন্যবাদ। আমরা আবারও যদি একজন টেলিসামাদ পাই, আমরা যদি আবারও একজন আব্দুল সাত্তার পাই, আমরা যেন আবারও একজন ধীর আলী, আলাউদ্দিন আলী, ফেরদৌস ওয়াহিদ পাই, সেটার চেষ্টা থাকবে আমাদের। আপনাকেও ধন্যবাদ অনেক অনেক। আমাদের সাথে যুক্ত রয়েছে মামুনুর রশিদ ভাই, ভালোবাসা জানিয়েছে, অসংখ্য ধন্যবাদ। তো আমাদের রেডিও বিক্রমপুরও কিন্তু বলছে যে জেলার সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জের কাছে প্রত্যাশা যেন মুন্সিগঞ্জের সাংস্কৃতিক অঙ্গন আগের মতো ঝলমলে হয়ে উঠবে। এবং একই কথা কিন্তু বলেছে আমাদের স্টেশন ম্যানেজার শিবলি ভাইরাও। আমি তো বলেছি যে আমরা কাজ করতে চাই, আমরা কর্মী, আমরা নেতা নই, আমরা কোনো পদ ক্রিয়েট করছি না। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে কাজ করতে চাই, আমি একজন সাহিত্য কর্মী হিসেবে কাজ করতে চাই, আমি একজন ইতিহাস কর্মী হিসেবে কাজ করতে চাই। আমি সাধারণ সম্পাদক সেটা পরে, আমি যখন ডেজিগনেশন ব্যবহার করব তখন আমার ডেজিগনেট থাকবে হয়তো আমি সাধারণ সম্পাদক, কিন্তু আমার সাথে আমার একজন সদস্যের সাথে কোনো পার্থক্য নেই। আমি কোনো নেতা নই, আমি কোনো মন্ত্রী নই, আমি একজন সাধারণ কর্মী হিসাবে আমার সদস্যের সাথে আমি কাজ করতে চাই। সে যেন আমাকে তার দিক নির্দেশনা দেয়, আমি সেভাবেই। আমাদের আজকের যে স্টেশন ম্যানেজার আছেন শিবলি ভাই, আপনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে বলার জন্য আমার সংগঠনের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা সাংস্কৃতিক জোট, আমি আবারও বলছি
জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ, এই সংগঠনটি রেডিও বিক্রমপুর 99.2 FM কে কৃতজ্ঞতা জানাচ্ছে যে আমাকে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আপনাকে জানাচ্ছি যে আমাদের এই সংগঠনে আরো অনেক গুণী মানুষ আছেন, তাদেরকেও আপনি ইনক্লুড করবেন। শুধু আমাদের সংগঠন নয়, আমাদের সংগঠনের বাইরেও যারা আছেন তাদেরকেও আপনারা নিয়ে আসবেন। ইতিহাস চর্চায় যেমন আমি কিছুক্ষণ আগে বলছি যে রমজান মাহমুদ অনেক ভালো ইতিহাস করছেন, আমাদের অপু ভাই, তিনি সিরাজদি খানের ছেলে, তিনিও ভালো ইতিহাস চর্চা করছেন। আমাদের কবি অনু ইসলাম সাহিত্য চর্চা করছেন। আমাদের নাট্যকার নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালিও আছেন। আমাদের আরো যারা আছেন তাদেরকে অপূর্ব সূচনা আছেন। মুন্সিগঞ্জ এখন যারা করছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা যারা কাজ করবে তাদের সাথে আছি, আর কিছু না। আপনি দাওয়াত না দিন, অনেক সংগঠন আমাকে কিন্তু ইনভাইট করেনি, কিন্তু আমি একজন দর্শক হিসাবে সেখানে আমি কিন্তু হাজির ছিলাম। মুন্সিগঞ্জের এমন কোন সংগঠন নাই যে সংগঠনগুলোতে আমি দাওয়াত না পেলে ফেসবুকে দেখেও আমি গেছি। আমাদের কাজ করছেন, ন্যাশনালি কাজ করছেন হুমায়ুন ফরিদ, তিনি বিটিভিতে কাজ করছেন, আমরা তাকেও সাধুবাদ জানাচ্ছি। যারা কাজ করবে আমরা তাদেরকে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো, অনুপ্রেরণা দিব, উৎসাহ দিব। আমরা কাজের প্রতি আছি, কাজের স্বীকৃতি দিতে আমরা রাজি আছি। আমরা আর কিছু পারি আর না পারি, ধন্যবাদ যে ভাই আপনি ভালো কাজ করেছেন। আপনার এই কথাটা বলতে তো আমাদের সমস্যা নেই। আমাদের লিটন ভাই কাজ করে, এমআর লিটন ভাই কাজ করে, আমাদের মাখন ভাই কাজ করে, আমাদের আমি বলবো যে আমাদের তোফাজ্জল হোসেন শিহাব, তিনি সাংবাদিক হলেও ভালো বাঁশি বাজায়, তাকে আনতে পারেন। সুমন চৌধুরী, তাকেও আনতে পারেন। আপনারা বাবুল ভাইকে নিয়ে আসতে পারেন, কথা বলতে পারেন, গান শুনতে পারেন। আমরা অনেককে, আমাদের মুন্সিগঞ্জে অনেক আছে। আমার বিশ্বাস যে এই প্ল্যাটফর্মটা, আপনি যেমন এই প্ল্যাটফর্ম রেডিও বিক্রমপুর প্ল্যাটফর্ম আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, আমি কথা বলছি, শত শত হাজার হাজার শ্রোতা শুনছে, আমি মনে করি আমারও প্রচার হচ্ছে, আমার সংগঠনেরও প্রচার হচ্ছে। ঠিক তেমনি আপনারা যারা আছেন তারা যদি অন্তত শিবলি ভাই, অরুণার সাথে কথা বলেন যে এই রেডিও স্টেশন দেওভোগে আসেন, তাহলে যে ভাই আমি এটা পারি, আমার বিশ্বাস। কারণ এই স্টেশন মাস্টার শিবলি ভাই অনেক আগের চেয়ে অনেক ব্যক্তি নিয়ে কাজ করেন এবং উনি অন্তরঙ্গ মানুষ, এবং রেডিও বিক্রমপুরের সকল কলা কৌশলী আন্তরিক, এবং মুন্সিগঞ্জের শিল্প সাহিত্যকে আরো দূরে এগিয়ে নিয়ে যাবে রেডিও বিক্রমপুর 99.2 FM, এটা আমার বিশ্বাস রয়েছে। এবং জেলা সাংস্কৃতিক জোটকে আপনি অভিনন্দন জানিয়েছেন, এর জন্য আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আপনাকে একথা বলতে পারি যে আমরা অর্থনৈতিক সহযোগিতার সাথে সাথে মুন্সিগঞ্জের আবার 100% না পারি, 15% অন্তত দিতে পারি, এই কথা বলছি। আমরা 100% দেব, এই কথা আমার অন্তরে আছে, কিন্তু আপনাকে আমি স্বীকৃতি দিচ্ছি আমরা 15% অন্তত দিতে পারবো এবছরেই। এটা অক্টোবর মাসের আজকে 28 তারিখ, আমরা আপনাকে ডিসেম্বরের 31 তারিখের মধ্যে 15% দেব, এবং পরবর্তীতে এক বছরে আমরা আপনাকে 75% দেব। পরবর্তী সময়ে আমরা আরো 25% দিয়ে আপনাকে আমরা 100% দেব। আমাদের বিশ্বাস অরুণা, সুমাইয়া, সুমুর মতো আরো যে আপনাদের উপস্থাপক আছে তারা জাতীয় পর্যায়ে, আমাদের শিহাব আছে জাতীয় পর্যায়ে, আমাদের রয়েছে জিতু রায়, অনেক ভালো আবৃত্তি করে। আমরা তো তাদের সাথে কথা বলেছি, জেলা সাংস্কৃতিক জোট তাদের সাথে কথা বলেছে। আমি ব্যক্তিগতভাবে ওই দিন তার আবৃত্তি স্কুলে গিয়েছিলাম, কথা বলেছি, তারা উৎসাহ দিয়েছে, আমাদের অভিনন্দন জানিয়েছে। মুন্সিগঞ্জ আসলে একটি সত্য কথা আবারও বলি, সেটা হলো আমরা রাজনৈতিক মুক্ত প্ল্যাটফর্ম তৈরি করেছি। এখানে রাজনৈতিক বিষয় না, আমাদের এখানে অনেক ভিন্ন মতাদর্শের, ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের লোক রয়েছে, বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের লোক রয়েছে। এটা রাজনৈতিক লোক থাকতেই পারে, সেটা আপনার ভিন্ন, আপনার একটা রাজনৈতিক কনসেপ্ট থাকতেই পারে,
কিন্তু আপনি সংস্কৃতি করেন কিনা, আপনি শিল্প চর্চা করেন কিনা, আপনার শিল্প চর্চাটা কি রাজনীতির সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা। যদি সেটা না থাকে, আপনি নিরপেক্ষ রাজনীতি করেন, তাহলে আমাদের সাথে আপনি চলে আসুন। আপনার প্রতি উদাত্ত আহ্বান রইল। জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ আপনাকে আবারও রাখছে, আপনি চলে আসুন আমাদের প্ল্যাটফর্মে। আমরা আপনার জন্য অপেক্ষা করছি। আপনাকেই তো চাই আমরা। আপনি গান পারেন, অবশ্যই গান শোনাবেন। আমরা ট্রায়াল দেবো, আপনাকে শিখাবো, আপনাকে আপনার ভুলটাকে আমরা ধরিয়ে দেব মার্জিত ভাবে। আপনি কবিতা জানেন, কবিতা আবৃত্তি করবেন, আসুন আমরা শিখাবো। আপনি বাঁশি বাজাবেন, আসুন আমরা বাঁশি বাজানো শিখাবো। তবলা শিখবেন, আসুন আমরা আপনাকে তবলা শিখাবো। আপনি কবিতা লিখার চেষ্টা করবেন, আপনি নিয়ে আসেন একটা কবিতা লিখে, আমরা ওটাকে ছন্দ, শুধু যে অন্তমিলের ছন্দ তা নয়, কবিতার ছন্দ থাকবে ভিন্ন ভাষায়, কথার গাঁথুনিতে। আসুন আমরা শিখাবো। আপনি ইতিহাস লিখবেন, আসুন আমরা ইতিহাস শেখাবো, ইতিহাস চর্চার ক্লাস করাবো। ক্লাস তো বলবো না, আপনাকে আমরা পথ দেখাবো, দিক নির্দেশনা দিব। আপনি ঢোল বাজাবেন, আসুন আমরা ঢোল বাজানোর ব্যবস্থা করব। আসুন, আপনি ঢোল বাজালে আমি তো আপনার সাথে হাততালি দিতে পারবো। আসুন একতারা বাজান, আসুন আমাদের প্ল্যাটফর্মে চলে আসুন। উদাত্ত আহ্বান রইল। শুধু আমরা না, আপনারা যে যেখান থেকে আসেন, এই জেলার, যেহেতু আমরা জেলা সাংস্কৃতিক জোট মুন্সিগঞ্জ, এই জেলার যে প্রান্ত থেকে, ভাগ্যকুল থেকে শুরু করেন, আপনি সেই চিত্রকূট থেকে শুরু করেন, আপনি যেখান থেকে আসেন, বাউশিয়া, অর্থাৎ ভাগ্যকুল থেকে বাউশিয়া, পুরান বাউশিয়া, সেই মেঘনা ব্রিজ থেকে, আপনি যেখান থেকে, পদ্মা থেকে ধলেশ্বরী, আপনি মেঘনা থেকে ইসামতি, যেখানেই থাকেন, চলে আসুন, আমরা আপনার সাথে আছি। আর কিছু না পারে, আপনি গান করলে আমি তো শ্রোতা হিসাবে শুনতে পারবো। চলে আসুন, আসি তো আমরা আপনার জন্য, আপনার গান শোনার জন্য দর্শক হয়ে আমরা থাকবো। আমরা তো সবাই আপনার দর্শক হিসেবে থাকবো, আমরা নেতা হিসাবে নয়, কালচারাল নেতা হিসাবে নয়, আমরা আপনার দর্শক হিসাবে আপনার সাথে কাজ করব। আসুন, চলে আসুন। আপনাকে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের যে প্রান্তে আছে মুন্সিগঞ্জের সন্তান, যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা আছি। সেই সাথে রেডিও বিক্রমপুরকে আবারও বলছি, আপনারা আমাদের সাথে আসুন, আমরা আপনাদের সাথে আছি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আসলে অবশ্যই পাশে থাকার একদম পুরোপুরি চেষ্টা করব। এবং আপনারা কিন্তু এখন যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কারণ ঘড়ি কাটা কিন্তু বলছে 8টা বেজে ঠিক 32 মিনিট। মানে আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট সময় কাটা ইতিমধ্যে পার করে ফেলেছি। তো আজকের মতো আমাদেরকে হয়তো এখানেই বিদায় নিয়ে নিতে হবে, তবে এই বিদায় কিন্তু চিরবিদায় হবে না। আমরা আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। তো ভাইয়ের কাছে আমার একদম শেষ কথা যেটি থাকবে, যে আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, অবশ্যই ভাইয়া তা বলে আমাদের শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের মধ্য থেকে বিদায় নিয়ে নিতে হবে। ধন্যবাদ সকল শ্রোতাকে। আপনারা রেডিও বিক্রমপুর 99.2 FM দেখবেন, এবং সবারই যে ম্যাজিস্ট্রেট হতে হবে, ডিসি হতে হবে তা নয়। আপনি শিল্পী হবেন, আপনি তবলাবাদক হবেন, আপনি কবি হবেন, আপনি চিত্রশিল্পী হবেন, আপনি নাট্যকার হবেন, আপনি নাটকে অভিনয় করবেন, আপনি সিনেমার পরিচালনা করবেন, আপনি গান লিখবেন, গান গাইবেন, তবলা বাজাবেন, ঢোল বাজাবেন, একতারা বাজাবেন। আপনি সব জায়গায় সব স্থানে বিক্রমপুর মুন্সিগঞ্জের ছেলেদের অবস্থান থাকতে হবে, ছেলে মেয়ে সকলের। এবং সেই সাথে আপনি অন্তত আপনার লেখাপড়াটা চালিয়ে যাবেন। আপনি ব্যবসায় সেখানে মনোযোগ দিবেন, আপনি কৃষি আপনি মনোযোগ দিবেন, আপনি শিক্ষায় মনোযোগ দিবেন, আপনি শিক্ষক আপনি আপনার স্টুডেন্টকে ভালোবাসবেন, আপনি ম্যাজিস্ট্রেট আপনি ডিসি আপনি আপনার কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবেন, আপনি দুর্নীতি পরায়ণ হবেন না, আপনি পুলিশ আপনি সাধারণ মানুষের বন্ধু হয়ে যাবেন। এটা অন্তত আমি আমার মুন্সিগঞ্জবাসীর জন্য বলবো, বিক্রমপুরবাসীর জন্য হবো। আর বিক্রমপুর যেমন একসময় বাংলার প্রাচীন রাজধানী ছিল, মুন্সিগঞ্জ এখনো বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি। ব্যবসা বাণিজ্য শিক্ষা সাহিত্য সংস্কৃতিতে মুন্সিগঞ্জের অবস্থান আবার আগের মতো হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে আজকে ভাইয়া যুক্ত ছিল। এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যে সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা যুক্ত ছিলেন। আপনারা এতক্ষণ শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা
মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান প্রচেষ্টা এবং প্রচেষ্টা নিয়ে কিন্তু আমি ছিলাম আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। এবং আমাদের সাথে কিন্তু আজকে অতিথি হিসেবে ছিল আমাদের গোলাম আশরাফ খান উজ্জ্বল ভাইয়া। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। তো আজকের মতো আমাকে এখানেই বিদায় নিয়ে নিতে হচ্ছে, তবে এই বিদায় চিরবিদায় হবে না। আমি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে, আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে আড্ডা দিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের অনেক 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 বেশি খেয়াল রাখুন এবং শুনতে থাকুন প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন সকলে। দেখতে হবে।